সংসারে যদি ইনকাম কম থাকে, আপনার হাতে যদি টাকা কম থাকে, মাসের শুরুতে কি মনে হয় এই টাকা দিয়ে কি পুরো মাস চালাতে পারবো? বাজারের দাম যেভাবে বাড়ছে, সংসারের খরচ বাড়ছে, অথচ আয়টা তো তেমন একটা বাড়ছে না। তো তখন থেকেই একটা ভুল আমরা করি। কি করি জানেন? আমরা ভাবি যে আমার টাকা কম, তাই আমার জীবনটাও বুঝি খুব ছোট হয়ে গেছে। কিন্তু না, একদমই না। আজকে আপুমনি ভাইয়েরা, আমি আপনাদের সুন্দর একটা বাজেট প্ল্যান দেখাবো। গতকালকে বলছিলাম 20 থেকে 40 বা 50 হাজার টাকায় ইনকাম করার পরে কিভাবে জীবনটাকে সাজাতে পারেন, সংসারটাকে সাজাতে পারেন। আজকে কিন্তু মাত্র 20,000 টাকা যদি ইনকাম থাকে কারো, তারপরেও সে সংসারটাকে সুন্দরভাবে সাজাবে এবং সঞ্চয়ও করবে। তো দেখুন, জীবন সুন্দর করার জন্য কিন্তু সব সময় বেশি টাকার দরকার হয় না আপুরা। সব সময় বলি আমি, লাগে কি জানেন? সঠিক সিদ্ধান্ত আর ধৈর্য, পরিকল্পনা। এই যে ধৈর্য, পরিকল্পনা, এই জিনিসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খরচ করি, এখানে বাসা ভাড়া থেকে শুরু করে, এটা তো মাসে একবারই দিয়ে দেই আমরা। তারপর দৈনন্দিন জীবনে যা যা খরচ করি আপু, তার ভিতর থেকে সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে জানেন? সেটা হচ্ছে খাবারের জন্য। আমরা এই খাবারটা যে খাই প্রতিদিন, রান্নাবান্না করি, এই চাহিদাটাই সবচেয়ে বেশি এবং এটার জন্যই সবচেয়ে আমাদের ব্যয় হয়। আপুরা, আমরা ধরাটা খাই এখানে যে আমরা খাবারটা যদি খুব সহজে এবং পুষ্টিকর খাবারটা যদি না বুঝতে পারি যে সহজ সুলভ মূল্যে পুষ্টিকর খাবার কোনটা, তখনই কিন্তু আমরা ধরাটা বেশি খাই যে হ্যাঁ, আমি কিভাবে মেনটেন করব, এই একটা হতাশ। আর যারা এরকম থাকে যে অনেক আয় ইনকাম থাকে, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, জব ভালো ছিল, সব কিছুর পরে হঠাৎ করে তার জীবনে একটু কষ্ট চলে আসছে, আয় ইনকাম আগের মতন নাই, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই ফ্যামিলিগুলা। তারা আগে যেভাবে চলতো সেভাবে হঠাৎ করে আর চলতে পারতেছে না। একদম ঠাস করেই যখন তাদের খারাপভাবে চলতে হয়, একটু কষ্ট করে চলতে হয়, টানাটানি করে চলতে হয়, তখনই কিন্তু তারা ধরাটা খায়। ওই সময় কি প্রয়োজন জানেন? ধৈর্য, আপনার পরিকল্পনা আর বুদ্ধি। এই তিনটা জিনিস দিয়ে যদি কেউ সংসার চালাইতে পারে, তখন আর তার কোনো কষ্টই হয় না। সে আগে যেভাবে লাখ টাকায় সংসার চালাইতো, পরবর্তীতে সে কিন্তু অল্প টাকায় 20,000 টাকায় 30,000 টাকাও কিন্তু সেই একইভাবে সংসার চালাতে পারবে, কষ্ট হবে না। তো আমরা কিন্তু একটা সুন্দর বাজেট প্ল্যান দেখবো। একটা আপু কমেন্টস করছে অনেক দিন ধরে যে আপু আমাকে এই বাজেট প্ল্যানটা অবশ্যই দিবেন। তো এমডি হাকিম এই আইডি থেকে একটা আপু কমেন্টস করছে যে আপু, আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো, আমি সত্যিই খুব খুশি। প্লিজ আপু 20,000 টাকার ভেতরে একটা রুটিন হিসাব যদি করে দিতেন তাহলে অনেক ভালো হতো। তো এখানে কিন্তু আপু বলছে তার 3,000 টাকা বাসা ভাড়া লাগে, বাচ্চার স্কুল খরচ হচ্ছে 3,000 টাকা। তো এই 20,000 টাকার মধ্যে সে কীভাবে খেয়ে পড়ে তারপর কিছু সঞ্চয় করতে পারবে। তো অবশ্যই বাজেট প্ল্যানটা আমি একটু পরে নিয়ে আসতেছি। তার আগে বলি আপুরা, আমরা কিন্তু জানি, সবাই জানি যে অল্প বাজার করেও কিন্তু পুরো দিনের খাবারের পরিকল্পনা করা যায়। আবার অপ্রয়োজনীয় খরচগুলো একটু নিয়ন্ত্রণ করলে কিন্তু মাসের শেষে কিছু টাকা রাখা সম্ভব। এই বারবার বলি যে প্রয়োজনটা, কোনটা প্রয়োজন আর কোনটা আমাদের চাহিদা, সেই জিনিসটা বুঝতে হবে। চাহিদা জিনিসগুলো কমাইয়ে প্রয়োজনের জিনিসটা কিনতে হবে। আমাদের অনেকের টাকার সমস্যা, কম টাকা থাকে। সমস্যা হলো আমরা আসলে কোথায় কত খরচ করছি সেটা কিন্তু আমরা আগে থেকে পরিকল্পনা করি না আপুরা। তো যেখানে আমাদের সংসারের বাজেটের সবচেয়ে বড় অংশটাই হচ্ছে খাবারের, সেই খাবারটা নিয়ে কথা বলি যে আমরা কিন্তু কিছু সাধারণ খাবার দিয়েও কিন্তু পরিবারের জন্য পুষ্টিকর খাবার রান্না করতে পারি। এক্সাম্পল হিসেবে বলি আপুরা, এখন কিন্তু আমি খুব সকালে রান্না করতেছিলাম কি জানেন? খিচুড়ি রান্না করতেছি। তো আমরা ছোটোবেলায় দেখতাম আমার মাকে, গ্রামে সে খিচুড়ি রান্না করতো কীভাবে, একটু চাল ডাল, তার সাথে তার ক্ষেতের যত সবজি থাকতো, যত ধরনের সবজি একটু একটু করে তুলে সবজির পরিমাণটা অনেক বেশি দিত, তারপর কিন্তু খিচুড়িটা রান্না করতো পাতলা করে, সেই খিচুড়িটা খেতাম আমরা। তখন আমার কাছে মনে হতো কি রান্না করে আম্মা, পাতলা পাতলা খিচুড়ি। কিন্তু এখন বুঝতে পারি আপুরা, এটা যে কতকর পুষ্টি ছিল, ওটার ভিতর যে কত পুষ্টি, যা বলার মতো না, সেটা সবাই জানেন। তো এখন আমি দেখেন, আমার সকালবেলা কিন্তু যা ছিল ঘরের মধ্যে সবজি, আজকে তেমন কিছুই নাই বাজারের, তো একটু পরে বাজারে যেতে হবে নিচে সবজির জন্য। তো তার মধ্যে ভাবলাম যে কি রান্না করব, আগে নাস্তাটা কমপ্লিট করি। এই জন্য কী করলাম, একটু ডাল চাল, তার সাথে একটু আলু কুচায়ে, এরপর সব কিছু মিক্সড করে আমি এখানে পাতলা পাতলা খিচুড়ি রান্না করব আর বাচ্চাদেরকে ডিম ভেজে দিব। তো এর মধ্যে আপুরা আপনাদেরকে বলি যে দেখেন, এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে। আপনার কার্বোহাইড্রেট ভাত আছে, এখানে শক্তি পাবে। তারপর বাচ্চারা ডাল, এরপরে
আপনার এই যে এর ভিতর যদি সবজি দেওয়া যেত, বলেন কত ধরনের পুষ্টি একসাথে খেত। আরেকটা বিষয় কি জানেন আপুরা, যেসব বাচ্চারা আপনার খাবার খেতে চায় না তাদেরকে সব সময় এভাবে পাতলা পাতলা খিচুড়ি রান্না করে দিবেন, সমস্ত সবজি মিক্সড করে। তার সাথে আপনি ইচ্ছে করলে 1-2 টুকরা মাংস দিতে পারেন অথবা ছোটো মাছ দিতে পারেন। এভাবে কাটাটা মানে পরিষ্কার করে এভাবে যদি দেন তাহলে দেখা গেছে একটা বাচ্চার কিন্তু পুষ্টির চাহিদা সবচেয়ে সুন্দর থাকবে। এখন সব সময় যে আমার নামি দামি খাবার দিতে হবে বাচ্চাকে তা কিন্তু না। আমরা কিন্তু অনেক মায়েরা কী করি, সেরিল্যাকের উপর নির্ভরশীল। আমরা সেরিল্যাক দেই, নানান ধরনের বোতলজাত খাবার দেই, তারপর হরলিক্স দেই। আমি বিশ্বাস করেন আমার যখন প্রথম মেয়ে হয় আবেগবশত ওই কাজগুলো করছি। টাকাও যেমন খরচ হয়েছে, আমার মেয়ের পিছনে 2 লাখ টাকার সেরিল্যাক দুধ খরচ হয়ে গেছে, তারপরেও তার শরীরটা অত ভালো ছিল না। কিন্তু আল্লাহর এত রহমত যে আমার যখন ছেলে হয় তখন বুঝতে পারি যে না, গ্রামের সিস্টেমে আমার ছেলেকে বড় করব। এভাবে খিচুড়ি থেকে শুরু করে আপুরা বিশ্বাস করেন গায়ের দুধ খিচুড়ি, সুজি, তারপর হচ্ছে ঘরোয়া যে খাবারগুলো আছে, মানে সম্পূর্ণ খাবারটা আমি একদম গ্রামীণ পদ্ধতিতে মায়েরা যেভাবে করে সেভাবে দিই। তো যে কারণে আমার কিন্তু ছেলের স্বাস্থ্যটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি ছিল। তো এখন বড় হয়েছে যেহেতু সবই ঠিক হয়ে গেছে সবার। আপুরা যাদের বেশি টাকা থাকে তাদের তো সমস্যা নাই, টাকা পয়সা অনেকভাবে চলে গেল আবার টাকা থাকে, কিন্তু আমাদের গরিবদের আমাদের টাকাটাকে বুঝে শুনে খরচ করতে হবে। আমাদের একটু কৌশলী হতে হবে, মায়েদের বা সংসার যারা আমরা চালাই মহিলাদের একটু কৌশলী হতে হবে। সেটা হয়েছে আমরা অল্প খরচে পুষ্টিকর খাবারটা ঠিক রাখবো। ঠিক আছে, যে এখানে কিন্তু এই যে আজকে খিচুড়িটা রান্না করছি, পুষ্টির কোনো অভাব নাই, ডাল চাল মিলিয়ে খিচুড়ি রান্না করছি। যদি সবজি হতো আরও জমে যেত আপুরা। যাই হোক আপুরা, আর বেশি কথা বাড়াবো না, চলেন আপুর বাজেট ভিডিও দেখি, তারপর আবার ভিডিওতে আসি। হ্যাঁ, আমার আপুমণিরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু আপুমণি নয়, আমার ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, গত ভিডিওটা মানে গতকাল তো ভিডিও দিইনি, গত পরশু দিন ভিডিও দিছিলাম, 2টা ভিডিও, একটা সকালবেলা একটা দিছি বিকালের ভিডিওটা আপনারা এত ভালোবাসছেন, এত বেশি সাপোর্ট করছেন যেটা বলার মতো না। ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ। তো আপু আপনি আমাকে বলছেন যে 20,000 টাকার মধ্যে আমাকে আপু সুন্দর করে একটা বাজেট প্ল্যান দেন। তো তার ভিতরে কথা আছে, আপনি কিন্তু কয়েকটা কথা বলে দিয়েছেন, কি বাসা ভাড়া কত বলছেন, আর হচ্ছে বাচ্চার স্কুল খরচ। তো বাজেট যদি হয় আপনার বাজেট 20,000 টাকায়, 20,000 টাকার মধ্যে টোটাল আপনাকে সংসার মেনটেন করতে হবে, বাচ্চার স্কুল খরচ, খাওয়া দাওয়া সব কিছু করতে হবে। তো আপু আমরা একটু চেষ্টা করি, 20,000 টাকা অনেক বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, যদি শহরে হয় তাহলে তো মানে মারাত্মক চ্যালেঞ্জের একটা বিষয়, আর যদি গ্রামে হয় তাহলে একটু হয়তো বা আপনি ভালোভাবে সুন্দরভাবে চলতে পারবেন। তো যদি গ্রামে হয় আপু সেটাও আপনি বুঝে নেবেন, নাকি প্রপার শহরে আপনি কোনো কিছু উল্লেখ করেন নাই। তো আমি শহর, গ্রাম, প্রপার শহর সবটা মিলেই কথা বলতেছি আপু। যদি শহর হয় তাহলে আমি আপনার জন্য কি বলবো দেখেন, যদি শহর হয় আপনি খুবই খুবই বুদ্ধিমতী, ধৈর্যশীল। কেন বলবো, সেটা হয়েছে আপনি বাসা ভাড়া বলছেন 3,000 টাকা, কিন্তু বিল বলেন নাই, তাও আমি বিল রাখলাম 2,000 টাকা। কারণ হচ্ছে শহরে যদি কেউ 3,000 টাকায় বাসা ভাড়া থাকে, নিশ্চয়ই সে টিন সেটে বা একটু নিম্ন জায়গায় যেখানে একটু কম ভাড়া সেখানে থাকে। বা প্রপার শহর হলে তাহলে 3,000 টাকা ঠিক আছে, প্রপার শহরগুলোতে 3,000 টাকায় মোটামুটি ভালো বাসা পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আপনি খুবই বুদ্ধিমানের কাজ করছেন। আপনার আয় হচ্ছে 20,000 টাকা, সেখানে আপনি 3,000 টাকার বাসা ভাড়ায় থাকতেছেন, এটা আমি আপনাকে একদম গুড়োয়েল দিলাম আপু। খুবই বুদ্ধিমানের কাজ করছেন আপনি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আমরা কথায় আসি। আপনার হাজব্যান্ড যখন বেতন পাবে আপু, সবার প্রথমে আপনি সঞ্চয়টা 1,000 থেকে 1,500 টাকা রাখবেন। কিন্তু আমি আপনাকে বেশি দিতে পারলাম না, এই বাজেটের মধ্যে 1,300 টাকা রাখছি। এরপরও আপনার সাথে অনেক ডিটেলসে কথা আছে যে হ্যাঁ আপনি আরও কীভাবে সঞ্চয়টা বাড়াবেন সেটা আমি আপনাকে দেখাই দিতে পারি। জরুরি খরচ আপনি 1,000 টাকা রাখবেন। জরুরি ছোটো বাচ্চা আছে, কোথাও যাবেন, ঘুরতে যাবেন, খেতে যাবেন, মন চাবে, বেড়াতে যাবেন, বাবার বাড়ি যাবেন, কাউকে কিছু দিতে হবে মাসে, অনেক কিছু তো করতে পারবেন না। মাসে ছোট্ট ছোট্ট 2-1টা কাজ যেন সামলানো যায়, সেজন্য জরুরি খরচটা রাখবেন। তো এটা যদি কন্ট্রোল করা যায় ভালো, মানে সেভ করা যায়, না পারলেও এটা আপনি খরচ করলে কোনো সমস্যা নেই। বাসা ভাড়াটা আপনি 3,000 টাকা বলছেন, অতি চমৎকার। তো বিল হয়েছে 2,000 টাকা। যেমন ধরেন কারেন্ট বিল যদি 500-700 আসে, আপনি বাকিটা ইলেকট্রিক জিনিস ব্যবহার করবেন, সেটার জন্য কিছু টাকা বাড়তি থাকবে, এই জন্য 2,000 টাকা। যদি সুযোগ থাকে আপু ওখানে মাটির চুলায় আপনার কাঠের লাকড়ি দিয়ে রান্না করা, তাহলে আপনি অবশ্যই সেটা চেষ্টা করবেন। প্রথমত স্বাস্থ্যসম্মত, দ্বিতীয়ত হচ্ছে আপনার সাশ্রয়। তাহলে আপনার এইখান থেকে এই 2,000 টাকা থেকে মোটামুটি আপনার প্রায় 1,000 টাকা সেভ হবে। আর যদি বলেন যে আপু 3,000 টাকার মধ্যে আমার কারেন্ট বিল সব বাসা ভাড়া, আলহামদুলিল্লাহ, তাহলে তো টোটাল টাকাটাই আপনার সেভ হবে। গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আপু কেউ অপচয় করবেন না, একটু কষ্ট করেন। আমি ঢাকা শহরে থাকি, আশেপাশে চোখ গেলে আমরা ফ্ল্যাট থেকে যখন নিচে এদিক ওদিক তাকাই, দেখি যে টিনসেটগুলোতে গ্যাসের অভাবে মানুষ লাকড়ি দিয়ে রান্না করে আপুরা। বাঁচার জন্য সবাই চেষ্টা করতেছে, কারণ কষ্ট করে যে হাজব্যান্ড ইনকাম করে
দিন তো চলেই যায়, এখান থেকে যদি আপনি 1500 টাকা সেভ করতে পারেন আপু, তাহলে এটা আপনার সন্তানের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, ভবিষ্যতের জন্য। ঠিক আছে, কালকে কি করব সেটা অনেকেই ভাবে যে আজকেরটা চিন্তা করি কালকেরটা চিন্তা করব না, এটাই স্বাভাবিক, না করাই ভালো। কিন্তু তারপরও আপু আমরা আসলে যদি একটু বুঝে চলি তাহলে কিন্তু পরবর্তীতে ক্রাইসিসে থাকবো না, হতাশটা কম হবো। এই জন্যই এত কথা বলা। এরপর মোবাইল ইন্টারনেট। তো আপনি যেহেতু এই যে মোবাইলে আমার ভিডিওটা দেখছেন আপু, তার মানে এইরকম ভালো ভালো জিনিস দেখতে হলে আপনাকে তো মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে হবে। এখন ইন্টারনেট সবচেয়ে সহজ হয়, এমবি এত বেশি খরচ আপু, এমবি ব্যবহার না করে প্রত্যেকের ঘরে ঘরে রাউটার হয়ে গেছে, রাউটার লাগাবেন। যদি সম্ভব হয় 2-3 জন মিলে একটা রাউটার কিনে তারপর 2-3 জনই বিল দেন, 500 টাকা বিল আপনারা 3 ফ্যামিলি মিলে দেন আশেপাশে যারা থাকে। আর যদি তা না হয় তাহলে একা যদি দেন 500 টাকা, আর 2 হাজব্যান্ড ওয়াইফের দুজনের মোবাইলে আরও 200 টাকা রিচার্জ করেন, যেন দেখা গেছে আপনার সরাসরি কারোর সাথে ইমার্জেন্সি কথা বলতে পারেন। সেই জন্য 700 টাকা রাখছি। বাচ্চার স্কুল খরচ আপনি বলছেন 3000 টাকা। এখন আপনি যদি শহরে থাকেন আপু, কোন ক্লাসে বাচ্চা পড়ে তা আমি জানি না, তবে আপনি চেষ্টা করবেন বাচ্চার এই স্কুল খরচটা থেকে আরও কমানোর জন্য। যদি কোচিং বা টিচার দেন সেটা নিয়েও আপনি বিস্তারিতভাবে আরও ভালোভাবে একটু ঘুটান, অনলাইনে ঘাটান আপু, দেখেন যে আপনি এই খরচটা কমাতে পারেন কিনা। আমার বিশ্বাস যদি আপনি চেষ্টা করেন কমবে, কারণ এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপু। তো আমি আপনাকে জোর করব না, কিন্তু আপনি ইচ্ছা করলেই পারবেন আপু। তারপর খাবার খরচ 8000 টাকা। এখন আপনার হাজব্যান্ডের ছোটো যদি বাচ্চা থাকে তাহলে 8000 টাকায় আপনি টেনে টুনে মোটামুটিভাবে চলে যেতে পারবেন, আলহামদুলিল্লাহ বেঁচে থাকার জন্য যথেষ্ট আপু 8000 টাকা। এবার হাত খরচ আপনার হাজব্যান্ডের 5000 টাকা, আপনার জন্য 5000 টাকা, এই টোটাল হলো 20000 টাকা। এখন আপু আপনি আরও এই সঞ্চয়টা আরও কীভাবে বাড়াইতে পারেন আমি আপনাকে বলি। সেটা হয়েছে আপনি এই যে যদি বলেন যে হাত খরচটা আমি নিব না আপু, তাহলে এখান থেকে 500 টাকা বের হবে। আর যদি বলেন যে আপনার এই বিল, সবচেয়ে বড় কথা হয়েছে এই বিলটা হয়েছে আপনাকে যদি কমাইতে পারেন 1000 টাকা আনতে পারেন, তাহলে এখানে 500 টাকা আর এখানে 1000 টাকা, এই হয়েছে 1500 টাকা। তাহলে এখানে কত 1300 টাকা, আমি 300 টাকা বাদ দিলাম, তাহলে 2500 টাকা আপনার সঞ্চয় হয়। সেখানে আমি বলবো আপনাকে আপনি 2000 টাকাই বের করেন সঞ্চয় করার জন্য। 2000 টাকা যদি আপনি প্রতি মাসে সঞ্চয় করতে পারেন, একটা সঞ্চয়পত্র খোলেন আপু, তাহলে দেখা গেছে এটা ভবিষ্যতে আপনার 5 বছর 7 বছর পরে বা 10 বছরেই করেন, আপনি লং টাইম করবেন। কারণ অল্প অল্প যারা সঞ্চয় করে তারা যদি দীর্ঘমেয়াদী সঞ্চয়টা করে তাহলে কিন্তু আপু দেখা যাচ্ছে অনেক বেশি লাভ থাকে, সেটা ভবিষ্যতে অনেক বেনিফিট দেয়। এবং এটা আপনার এখন মনে হবে না যে আপনি টাকা জমা দিচ্ছেন, কারণ কম কম দিচ্ছেন, সেজন্য আপনার কিছু কষ্টও হবে না। এই কারণে আপু আমার মনে হয় এইভাবে যদি আপনি মোটামুটি চলার চেষ্টা করেন তাহলে পারবেন। আর এর ভিতর রইলো আপনার কাপড় চোপড় কেনা, অনেক ধরনের কথা আছে, অনেকে বলে, এটাও কিন্তু একটা কৌশল বুদ্ধি। যেমন ধরেন আপনি যে জরুরি প্রয়োজন তো বিপদ আপদ ছাড়া, খারাপ কিছু ছাড়া আপনি খরচ করবেন না। তাহলে এই জরুরি প্রয়োজনটা বছরে 2-3 বার 4 বার আপনি সঞ্চয় করে ফেলেন হাতে, যে মাসে জরুরি প্রয়োজনটা 1000 টাকা আমি রেখে দিই, আমি আটকে রেখে দিই, পরের মাসে জমাই। এরকম 3-বার 4 বার যদি আমি জমাতে পারেন তাহলে 4-5 হাজার টাকা হলে আপনার একসাথে যদি কিছু কেনাকাটা করেন, বছর শেষে আবার যদি সে জব করে তাহলে তো কিছু বোনাস পায়, তাই না? তো সেই বোনাসের টাকা দিয়ে আর এই জরুরি প্রয়োজনটা দিয়ে আপনারা কিন্তু বছর শেষে সুন্দর কাপড় চোপড় কিনতে পারবেন। তো এটা একদম বেঁচে থাকার জন্য আমাদের ওই যে একটা ছড়া পড়ছিলাম ছোটোবেলা, ছড়া না কবিতা, যে মোটা কাপড় পরে তারা খায় সে মোটা ভাত, কষ্ট করে কোনো মতে কাটায় দিন রাত, এরকম একটা কবিতা শুনছিলাম। যে আমরা যারা গরিব আপু, বুঝছেন, আমাদের অল্প আয়ের মধ্যে অল্প টাকার মধ্যে চলতে হবে, তাহলে আমরা বাজারটা ঘাটটা বা মার্কেটটাও সেই অল্প টাকার মধ্যেই করব। এখন আমি আমার 20,000 টাকা ইনকামের মধ্যে আমি যদি শোরুমে গিয়ে কেনাকাটা করি, দামি দামি কাপড় চোপড় ধরি, তাহলে কি হবে আপু? আমাকে ওইখান থেকে কিনতে হবে যেখান থেকে সর্বনিম্ন এবং হচ্ছে আমি মোটামুটি ভালো মানের কাপড়টা নিতে পারি। কম কিনি কিন্তু ভালো মানের কাপড় আপনি খুঁজলে পাবেন, ঠিক আছে এরকম। তো যাই হোক আপুরা, আর বেশ কিছু বলবো না, এই ছিল আপুর জন্য বাজেট। তো আশা করি আপু আপনার ভালো লাগবে, কারণ আপনি অনেক রিকোয়েস্ট করছিলেন বাজেটটা দেওয়ার জন্য। তো এই আর কি, পরবর্তী ভিডিওগুলো আমরা দেখতে থাকি। তো আপুরা আমরা একদম নিজেদের মতন করে সংযত হয়ে যাব। আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে শখকে বেশি গুরুত্ব দেই, অন্যের দেখাদেখি কাজ করি, অন্যে কি দেখে কি করে আমরা অন্যকে দেখে না অনেক ছোটো মনে করি নিজেকে। যেমন অন্যে কী খেলো, অন্য কোথায় গেল, সে কি কিনলো, এসব দেখতে দেখতে আমরা নিজের সামর্থ্যের বাইরে কিন্তু খরচ করে ফেলি অনেক সময়। কিন্তু কিছু মনে করবেন না আপুরা, অন্যের জীবন দেখে কি নিজের সংসারের বাজেট ঠিক করা যায় কখনো? বলেন, করা যায় না আপুরা। নিজের কি আছে সেটা আপনি ঘরের দরজা লাগাই দেন, দরজা লাগানোর পরে একটা খাতা কলম নিয়ে বসে পড়েন, ঠিক আছে? বসে কতটা আয়, কোথায় কোথায় ব্যয় করবেন, কতটা খরচ করবেন, কীভাবে আপনি কন্ট্রোল করবেন সব কিছুকে, কয় টাকা কোথা থেকে আপনি সেভ করবেন, এই হিসাবটা করে ফেলেন আজকে। দেখবেন যত কম আয় হোক না কেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ঠিকই সুন্দরভাবে চালাবে আপনাদেরকে, ঠিক আছে?
তো আপুরা দেখেন, আপনার সংসার কিন্তু আপনার মতো করেই চলবে। আপনার আয় যতটুকু, আপনার পরিকল্পনাও ততটুকু। বাস্তব মানে একদম বাস্তবসম্মত হইতে হবে কিন্তু। একজন মানুষ অল্প আয় করে বলে তিনি যে ভালো খাবেন না, এটা কিন্তু সত্যি নয়। অল্প আয় করেন বলে যে তিনি সুন্দরভাবে সংসার করবে না, এটাও কিন্তু সত্যি না। অল্প আয় করে বলে যে তার স্বপ্ন থাকবে না, তাও কিন্তু সত্যি না। অল্প আয়ের মানুষরা আরও বেশি ভালো থাকে। কেন ভালো থাকে একটা উদাহরণ দেয়। ধরুন আপনার ফ্যামিলিতে কারো ডায়াবেটিক্স আছে, সে প্রত্যেক দিন ডায়াবেটিক্সের ভয়ে মিষ্টি খাবারের কাছে যায় না, নিয়মিত হাঁটাহাঁটি করে, সুন্দরভাবে জীবনযাপন করে, পরিমিত খাবার খায়, সঠিকভাবে চলাফেরা করে। এখন সে এই যে রুলসগুলো মেনটেন করার জন্য সে কিন্তু জীবনে দীর্ঘদিন সুস্থ থাকছে এবং সুন্দরভাবে বেঁচে থাকছে, তার জীবনটাই সুন্দর। আর দেখেন, আমাদের যাদের ডায়াবেটিক্স নেই, আমরা ইচ্ছে মতো মিষ্টি খাইছি, ইচ্ছে মতো খাবার খাইছি, গ্রোথ হয়েছে, আমাদের শরীরে স্বাস্থ্য বাড়ছে, নানান রোগে আক্রান্ত হয়েছি, হার্টের সমস্যা হয়েছে। তাহলে বুঝে দেখুন যে পরিমিত জীবন, ডিসিপ্লিন জীবন, সংযত জীবন সবসময় সুন্দর এবং মঙ্গল বয়ে আনে আপুরা। এটাই একটা কথা, আর কোনো কথা নেই আপুরা। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, অল্প আয় তাতে কি, কে কী করলো আমার দেখার দরকার নাই। আমি কীভাবে চলবো, কীভাবে খাবো, এটাই আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, অনেক হ্যাপি আপুরা। তো আপুরা দেখেন, আজকে সবজির অভাব বললাম না যে তখন সকালে বলছিলাম যে বাজারে যাব, যেতেই পারি নাই। তো ভাবলাম কি করব, পাতলা ডাল, মাছ আর বাচ্চাদের জন্য আলু ভাজি, আলহামদুলিল্লাহ এটা দিয়ে আজকে চালাইনি। তো দেখুন, আজকে যে বাজারের জন্য আমার কাঁচা বাজারের জন্য 50 টাকা খরচ হতো, সেটাও সেভ হয়ে গেল। ইনশাল্লাহ আগামীকাল আমি সেটা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও কথাবার্তা আপুরা। আপনারা অনেক বেশি ভালোবাসেন বাজেট প্ল্যান। তো কার কীভাবে বাজেট দরকার ছোট্ট ছোট্ট করে কমেন্টস করবেন। আপনার কতটুকু কোথায় খরচ হয় জানাবেন। শহরে থাকেন না গ্রামে থাকেন জানাবেন। তো যদি জানান তাহলে আমার বাজেট করতে অনেক বেশি সুবিধা হয়। তো আমার আপুমনি ভাইয়েরা, আমার একটাই শেষ পর্যন্ত কথা থাকবে, সেটা হয়েছে যে আমরা একটা লক্ষ্য হওয়া উচিত যে আমাদের লক্ষ্য শুধু কম খরচ করা না, কিন্তু লক্ষ্য হলো কম খরচে ভালোভাবে বাঁচা, পাশাপাশি আমাদের ইনকামটা একটু বাড়ানোর চিন্তা করা। কীভাবে ইনকামটা বাড়াইতে পারি, ঘরে বসে কিছু করতে পারি কিনা আপুরা আমরা। তাহলে এভাবে দেখা গেছে আস্তে আস্তে করে ইমপ্রুভ হন। একদিনে তো সম্ভব না, হঠাৎ করেই যারা অনেক কিছু করতে চায় তারা কিন্তু পারে না, হোঁচট খায়, হতাশ হয়। সেজন্য ধীরে ধীরে করেন, আস্তে আস্তে করলে ইনশাল্লাহ সফল হবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নেব আপুরা। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান জানাবেন, জানতে পারলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।